লাস্টবার যখন সঞ্জয় সেন কোচ হলো তখন সেখানে তো স্বরূপ বিশ্বাস বসে বলেছিল যে ক্রীড়ামন্ত্রী কিন্তু বলে দিয়েছে অমুককে কোচ করতে হবে। আইএফএকে কি করে ডিস্ট্রাক্ট করা যায় সেটাই তো ওদের এজেন্ডা ছিল। স্পন্সরকে চিঠি দিয়ে বলেছিল স্পন্সর করো না। আজকে যখন ডায়মন্ড হারবার আইএফএর এগেনস্টের বিরুদ্ধে কেস করলো ডায়মন্ড হারবার এফসি, উনি এখানে দাঁড়িয়ে প্রেসে বাইট দিয়েছিলেন যে আইএফের মুখ পুড়বে, আইএফের মুখ পুড়ে আরও ক্লাবরা কেস করছে, অন্যায় করেছে আইএফএ। উনি কিন্তু সব জানেন। এক্সট্রা টাইম দাদা, প্রথমত যে বিষয়টা সামনে এসছে, আইএফের সহসভাপতি স্বরূপ বিশ্বাস তিনি গতকাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে আইএফের অবস্থান কি এবং আইএফের গভর্নিং বডি কি সিদ্ধান্ত নেবে? তাই কি এখনও তো আমরা গভর্নিং বডির মিটিং ডাকিনি। তোমরা জানো যে গতকাল রাতেই ব্যাপারটা হয়েছে। তো আমাদের কনস্টিটিউশনে আমি যা দেখলাম এটা নিয়ে কোনো স্পেসিফিক নিয়ম নেই, কিছু বলা নেই। এটা আর একটু কনস্টিটিউশনটা আমার পড়ে দেখতে হবে, প্লাস আমাদের যে লিগাল কমিটি আছে আমি তাদের মেম্বারদের সাথেও কথা বলবো, তারা কী ওপিনিয়ন দিচ্ছে জানতে পারবো, তারপরে আগামী পদক্ষেপ কী হবে সেটা বলতে পারবো। তাই আইএফের সহসভাপতিকে আমরা দেখেছি যে বিভিন্ন জিবি মিটিং বা বিভিন্ন মিটিংয়ে নানান বিষয়ে মতবিরোধ করতো। সেক্ষেত্রে আপনি কি কি সমস্যা ফেস করেছেন বলে? দেখো, ওদের একটা প্রচেষ্টাই ছিল আইএফএকে ডিসরাপ্ট করে দেওয়ার। তো ওনার সাথে যারা থাকতো তারা চিঠিও লিখেছে, স্পন্সরকে চিঠি লিখে স্পন্সর করতে না করেছে, বিভিন্ন ছোট ছোট কারণে আইএফের এগেনস্টে কেস করেছে। তো প্রচুর কেস ওরা আইএফের বিরুদ্ধে করেছে এবং তারা তো মূলত ওর সাথেই আসতো, ওর সাথেই যেত, ওরই সঙ্গে থাকতো। ওরা একসাথে এখানে বসতো, ময়দানে আলোচনা করতো কীভাবে কি করা যায়, আইএফএকে কী করে ডিস্ট্রাক্ট করা যায়, সেটাই তো ওদের এজেন্ডা ছিল। এবং অনেক সময় শোনা গেছে যে স্পন্সরশিপ যাতে না আসে সেইটার দিকেও নাকি দেখতেন, এরকম কোনো ব্যাপার? তো বললামই যে স্পন্সরকে চিঠি দিয়ে বলেছিল স্পন্সর করো না। স্বরূপ বিশ্বাস? হ্যাঁ, এবং স্বরূপ বিশ্বাস নয়, এটা দিয়েছিল হলো নজরুল ইসলাম। আচ্ছা। ওরা তো একসাথেই চলতো এবং ওরা ময়দানে একটা টেন্টে সবাই একসাথে বসতো, আলোচনা করতো যে কী কী করা দরকার, কীভাবে আইএফের স্মুথ ফাংশনিংটাকে আটকে দেওয়া যায়, কীভাবে আইএফএকে বিরক্ত করা যায়, কীভাবে আইএফএকে ক্ষতিগ্রস্ত করা যায়, সেই নিয়ে তো ওরা প্রচুর আলোচনা করেছে। এবার বেশি যেগুলো লিখিত পড়িত সেগুলো আমি বলতে পারি, যেন এতগুলো কেস করেছে, ছোট ছোট কারণে অকারণে কেস করেছে আইএফের বিরুদ্ধে। একটা মামলা করেছিল, ওরা জানে, দুদিন আগে পিআইএল করেছে, ওরা জানে যে এআইএফএফের কনস্টিটিউশন আসছে যেখানে সব ক্লাবের ভোটাধিকার আসবে, তারপরেও এটা নিয়ে একটা পিআইএল করে দিল। মানে লক্ষ্যটা হলো আইএফএকে বিভিন্নভাবে সমস্যার মধ্যে রাখা, যাতে সেই সমস্যাগুলো সামলাতে গিয়ে আইএফএতে সুস্থভাবে কাজ না হয়। এবং কোর্টে যাওয়া মানেই উকিল করো, কোর্টে কেস লড়ো, তার মানে একটা আর্থিকভাবে আইএফএ ক্ষতি হওয়া। আজকে যেই টাকাগুলো আমরা কেস বা মামলার পেছনে দিয়েছি, সেই টাকাগুলো তো আমরা অন্য ডেভেলপমেন্টে খরচা করতে পারতাম, এবং সেটা কিন্তু কম টাকা নয়, অনেক টাকা আমরা মামলার পেছনে খরচা করেছি। এবং আইএফের পদে বসে আইএফএকে অপমানেরও বিভিন্ন সময় অভিযোগ এসছে। হ্যাঁ, আইএফের পদে বসে ওরা একাধিক প্রেস কনফারেন্স করেছে, মিডিয়ায় বাইট দিয়েছে আইএফের বিরুদ্ধে। এটা কখনো হয়? আমি যেই সংস্থার সাথে যুক্ত, আমি সেখানে অফিসিয়ালি আমার বক্তব্য রাখব। আমার কাছে এসে বলতে পারে, মিটিংয়ে আলোচনা করতে পারে, প্রেসিডেন্টকে জানাতে পারে, চেয়ারম্যানকে জানাতে পারে, সবাইকে এসে জানাতে পারে। সেটা না করে প্রেস কনফারেন্স করে আইএফের বিরুদ্ধে বক্তব্য রাখা, এটা কখনো হয় নাকি? কোনো সংস্থার বিরুদ্ধে, যেই সংস্থা আমি নিজে আছি সেই সংস্থার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করা যায়? তাহলে তো রিজাইন করে করা উচিত। এবং সেটা যদি রিজাইন করে করতো তাহলে তো আজকে আমাদের আলোচনায় তুমি এসে জানতেই চাইতে না যে ভাইস প্রেসিডেন্ট নিয়ে কেউ, এবং তুমি ভাইস প্রেসিডেন্টই থাকতেন না। আজকে যখন ডায়মন্ড হারবার আইএফের এগেনস্টের বিরুদ্ধে কেস করলো ডায়মন্ড হারবার এফসি, উনি এখানে দাঁড়িয়ে প্রেসে বাইট দিয়েছিলেন যে আইএফের মুখ পুড়বে, আইএফের মুখ পুড়ে আরও ক্লাবরা কেস করছে, অন্যায় করেছে আইএফএ। উনি কিন্তু সব জানেন অফিস বেয়ারার হিসেবে। এবং সেই কেসটায় কিন্তু আলটিমেটলি হাইকোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছিল, এবং হাইকোর্ট কিন্তু সেখানে জানিয়েছে যে আইএফএ যেটা করেছে সেটা অন্যায় নয়, সেটা ঠিক। কিন্তু উনি তো আইএফের বিরুদ্ধে বলেছেন, তাতে কার মুখ পুড়ল?
এবং টলিপাড়ায় যদি কথা যদি বলা হয়, সেখানে একটি শব্দ খুব উল্লেখিত হচ্ছে সৌরভ বিশ্বাসের নামে, সেটা হচ্ছে থ্রেড কালচার। সেটা কি এই ময়দানে বা আইএফএ তে সেরকমভাবে কোনোভাবে প্রভাবিত দেখুন, করেছে? আমার থ্রেট দিয়ে লাভ নেই। আমি থ্রেটে ভয় পাওয়ার মানুষ নই। আর ঘুরিয়ে ফিরিয়ে ঠান্ডা থ্রেট, এটা এই ওটা এই, সে তো মিটিংয়ে তোমরা কতবার থেকেছো তোমরা নিজেরাই দেখেছো। আর সেক্ষেত্রে কাঁটার চেয়ারে বসে তো আপনি তো যে সামলেছেন। আউট অফ এজেন্ডা কথা বলছে, বলা হচ্ছে যে এজেন্ডায় কথা বলো, মিটিং ছেড়ে উঠে চলে গেছে। একদম। আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট, যিনি স্বরূপ বিশ্বাসের সাথে সবসময় থাকতেন, সে আউট অফ এজেন্ডা কথা বলেছে। তাকে বলা হয়েছে যে এজেন্ডায় আলোচনা চলছে, তুমি কেন আউট অফ এজেন্ডা কথা বলছো? তাতে সে চেঁচামেচি করে সিন ক্রিয়েট করে মিটিং থেকে উঠে চলে গেছে। আমার মনে হয় তার ভিডিও এখনো খুঁজলে পাওয়া যাবে। দাদা, আরো একটি যেটা বিষয়, সেটা হচ্ছে কলকাতা লিগ আসছে সামনে। সেক্ষেত্রে এই সুরুচি সংঘ বলুন বা শ্রীভূমির মতন দল, সুরুচি তারা হয়তো বাজেট কমিয়ে দিয়েছে, শ্রীভূমিকে আমরা দেখলাম কন্যাশ্রী কাপে তারা দল তুলে নিয়েছে শেষ কয়েকটা ম্যাচে। সেক্ষেত্রে এই সরকারপন্থী দলগুলিকে পরবর্তীকালে কোনো তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য ভাববেন? দেখো, ক্লাব অ্যাফিলিয়েশন চাইলে তারা অ্যাপ্লাই করতেই পারে। সেখানে জিবি তাদের অ্যাপ্লিকেশনটাও দেখে এবং তার ভিত্তিতে গভর্নিং বডি অ্যাফিলিয়েশন দেয়। এই ক্লাবগুলোকে যখন অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছিল তখন আমি সেক্রেটারি ছিলাম না, তখন আমি ট্রেজারার ছিলাম। মানে যেদিন ইনফ্যাক্ট আমি ট্রেজারার হয়েছি, মোস্ট প্রবলি সেই মিটিংয়ে বা তারপরের মিটিংয়েই এদের অ্যাফিলিয়েশন হয়েছিল। আর আমার সময়ে একটা কর্পোরেট ক্লাব এসেছে, তারা বেশ ভালো খেলছে, ভালো করছে। ইউকেএসসি আমার সময় অ্যাফিলিয়েশন পেয়েছে। যেরকম কোচ সিলেকশন নিয়ে আমার সাথে একটা মতান্তর হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল এবং সেই নিয়ে আমি চিঠিও লিখেছিলাম। তো এরকম তো, এবং আপনাকে প্রেশারও করা হয়েছিল যে অমুক কোচকে দায়িত্ব দিতেই হবে। শুধু আমাকে কেন, যখন কোচেস কমিটির মিটিং হচ্ছে সেখানেও প্রেশার হয়েছিল। লাস্টবার যখন সঞ্জয় সেন কোচ হলো তখন সেখানে তো স্বরূপ বিশ্বাস বসে বলেছিল যে ক্রীড়ামন্ত্রী কিন্তু বলে দিয়েছে অমুককে কোচ করতে হবে। সেখানে তো স্বরূপ বিশ্বাস বলেইছিল যে ক্রীড়ামন্ত্রী বলে দিয়েছে যে রঞ্জন ভট্টাচার্যকে কোচ করতে হবে। ইনফ্যাক্ট সেদিন কোচেস কমিটির একজন মেম্বার উঠে দাঁড়িয়ে বলেও ছিল যে যদি ক্রীড়ামন্ত্রী বলে দেবেন কে কোচ হবে তাহলে কোচেস কমিটির দরকার কি আছে। আরেকটা যেটা বিষয় যেটা সামনে আসে, যে আইএফ এর বিরুদ্ধে ডেটা সেটা পরিবর্তনের একটা অভিযোগ এসছে এবং কুন্তলের সঙ্গে। না, আমি এটা একটু খুলে বলে দিত। আমাদের লিগটা শেষ হয়েছিল সেপ্টেম্বর মাসে। তখন চ্যাম্পিয়ন, রানার্স, রেলিগেশন সব ডিক্লেয়ার হয়ে গেছে। এরপরে এআইএফএফ থেকে যোগাযোগ করে যে তোমাদের পয়েন্টস টেবিলটা সিএমএসে দেখাচ্ছে না, মানে কোন টিমের কি স্ট্যান্ডিং ছিল সেটা সিএমএসে দেখাচ্ছিল না। সিএমএস হলো কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো তখন এআইএফএফের সাথে কথা বলে জানতে পারে যে ওখানে আপলোডে একটা কিছু গণ্ডগোল হয়েছিল, যার জন্যে এই পয়েন্টগুলো দেখাচ্ছে না। এবং আমাদের অফিস যখন ওনাদের সাথে কথা বলে তখন ওরা বলে দেয় এইভাবে এইভাবে করো, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা করতে গিয়ে ঠিক পুরো ডেটাটা উড়ে যায়। তার জন্য আমরা আবার সেই ডেটাটা আপলোড করতে শুরু করি, কারণ এআইএফএফের নিয়ম হলো যদি সিএমএসের খেলা না হয় সেই টুর্নামেন্ট থেকে কোনো ন্যাশনাল লেভেল কম্পিটিশানে টিমরা ভাগ নিতে পারবে না। এবং আমাদের কাছে লাকিলি প্রত্যেকটা ম্যাচ রিপোর্টের হার্ড কপি রাখা ছিল, মানে সিএমএস রিপোর্টটা রাখা ছিল। এবং সেই রিপোর্টটা কিন্তু মেল করে এবং হার্ড কপি কুরিয়ার করে আমরা এআইএফএফকে পাঠিয়েছি এবং এআইএফএফ সেটাও পেয়েও গেছে। যেই খেলাটা সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গেছে, মার্চ মাসে তার রিপোর্ট ম্যানিপুলেট করে কিভাবে কি লাভ হতে পারে। মার্চ মাসে এসে তো একটা হয়ে যাওয়া খেলার উপরে বেটিংও হবে না, ফিক্সিংও হবে না, তাহলে সেই রিপোর্ট ম্যানিপুলেট করে কি লাভ হতে পারে। এবং ম্যানিপুলেট বলছে যেটা, সেখানে পরিবর্তন কি হয়েছে, হয়তো রিপোর্ট তোলার সময় কারোর একটা কার্ড তুলতে ভুলে গেছে বা মিস করেছে। ওরা তো এই হার্ড কপি রিপোর্ট দেখে দেখে আবার রিপোর্টটা তুলেছে। এবং যারা ম্যাচ কমিশনাররা অরিজিনালি করেছিল, যে রেফারিরা খেলিয়েছে, তো এই সব ডেটাগুলো কাগজ থেকে দেখে 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 ওরা টাইপ করে তুলেছে। সেখানে টাইপিং এরার তো হতেই পারে। কোনো ম্যাচের কি রেজাল্ট বদলে গেছে?
বা কোনো ম্যাচে কি মেজর চেঞ্জ এসেছে, এবং সেটা করতে গিয়েও যখন করতে যায় দেখে যে আগস্ট মাসে যেহেতু অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, তারা সিএমএসে নেই, তখন ওটাকে বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কতদিনের মধ্যে রিকভারি হবে এরকম কোনো ফেডারেশনের তরফ থেকে জানানো হয়? না 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 না, আমরা হার্ড কপি পাঠিয়ে দিয়েছি ফেডারেশনকে, আমরা চিঠি দিয়ে পুরো সবিস্তারে জানিয়ে দিচ্ছি। আমরা ইনফ্যাক্ট মিডিয়া গ্রুপে ওই চিঠিটার কপিও দিয়ে দিয়েছিলাম যে এই ব্যাপার, এই জন্য আমরা হার্ড কপি রিপোর্ট তোমাদের পুরো পাঠিয়ে দিলাম। আচ্ছা। আমরা যে সিএমএসএ টুর্নামেন্ট করেছি এবং সেই টুর্নামেন্টের কি আউটকাম হয়েছে সেটা কিন্তু পুরোটা এআইএফএফকে আমাদের পাঠানো আছে। এআইএফএফ যে ওটা রিসিভ করেছে কুরিয়ারটা, তারও প্রমাণ আমাদের কাছে আছে। মানে হার্ড কপি রেখেছিল আইএফএ অত পুরো? হ্যাঁ, সব রেকর্ড তো সব হার্ড কপিতেই থাকে, আমাদের একটা করে হার্ড কপি রাখা থাকে, তো সেখান থেকে দেখে করেছিল। এবার যারা আপডেট করেছে বা আপলোড করেছে, যখন আমরা এইচওআর এর সাথে কথা বলেছিলাম, হেড অফ রেফারিজ, তখন বলছিল যে এতজন ম্যাচ কমিশনারকে আমি আবার কি করে নিয়ে আসবো এতগুলো রিপোর্ট আপলোড করতে, তখন আইএফএর স্টাফরাই বসে এটা করেছিল। যার ফলে তুমি দেখবে প্রত্যেকটা রিপোর্টের আপলোড ডেটটা চেঞ্জ হয়েছে। এই যে বলে বেড়াচ্ছে ম্যাচের ডেট চেঞ্জ হয়ে গেছে, ম্যাচের ডেট কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে আপলোড ডেটে। যখন দ্বিতীয়বার আপলোড করেছে তখন দ্বিতীয়বার আপলোডের ডেটটা এসেছে এবং যে আপলোড করেছে তার নামটা এসেছে। আচ্ছা। আমাদের যে ইয়াং ছেলেমেয়েগুলো কাজকর্ম দেখছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল আপলোড করার। যখন প্রবলেম হয়েছে, যখন এসে জানিয়েছে যে স্যার এই প্রবলেমগুলো ফেস করছি, তখন আমি বলছি করো না, তাহলে আমরা হার্ড কপিটা পাঠিয়ে দিই, তারপরে এআইএফএফ ডিসাইড করবে। মোটামুটি ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা অরিজিনাল সব রিপোর্ট এআইএফএফকে দিয়ে রেখেছি, যেখানে কি খেলা হয়েছিল, কি রেজাল্ট হয়েছিল, কে খেলিয়েছিল, কোন রেফারি খেলিয়েছিল, কোন কোন রেফারি কোন কোন ম্যাচ করেছে, কোন কোন ম্যাচে কোন কোন প্লেয়ার খেলেছে, যাবতীয় তথ্য এআইএফএফের কাছে দেওয়া আছে। আরও একটি যেটা বিষয়, সেটা হচ্ছে কলকাতা আইএফএ তত্ত্বাবধানে একটি টুর্নামেন্ট চলে যেটার নাম কন্যাশ্রী কাপ। বর্তমানে সেই সরকার আর নেই, সেক্ষেত্রে এই টুর্নামেন্টটির ভবিষ্যৎ কি? বা দেখুন, আমার মনে হয় যে ক্যালকাটা উমেন্স লিগ কন্যাশ্রী কাপ, এটা না বাংলার ফুটবলে মেয়েদের জন্য খুব ভালো কাজ হয়েছে। আপনি দেখুন, বাংলা থেকে অনেক মেয়ে প্লেয়ার উঠে এসেছে, এতগুলো মেয়েদের টিম হয়েছে যারা ফুটবল খেলছে, এতগুলো প্লেয়ার একটা জীবিকা পাচ্ছে, নিজেদের স্পোর্টিং কেরিয়ার তৈরি করার সুযোগ পাচ্ছে। আমি আশা রাখবো যে সরকার নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবে যাতে এই মেয়েগুলো বঞ্চিত না হয়ে যায়। এরা কিন্তু সব, তুমি যদি দেখো, পিছিয়ে পড়া জেলার থেকে আসছে, কখনো পুরুলিয়ার মেয়ে আছে, কখনো থেকে বর্ধমানের আদিবাসী মহলের মেয়ে আছে, ঝাড়গ্রামের মেয়ে আছে, নর্থ বেঙ্গলের মেয়ে আছে, তারা এসে কিন্তু ফুটবলটা খেলতে পারছে এই টুর্নামেন্টটা হচ্ছে বলে। তো আমি আশা রাখবো যে বর্তমান সরকার এটা নিয়ে চিন্তাভাবনা করবে যাতে এতগুলো মেয়ে, কোনো অসুবিধা নেই, খেলাটা চলা ইম্পর্টেন্ট। এবং এই খেলার জন্য যেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ কমে যাচ্ছে, তারা নিজেরা বলতে পারছে যে না বিয়ে করব না, আমি খেলাধুলো করব, পড়াশোনা করব, সেই ভয়েসটা খুঁজে পাচ্ছে, সেই কনফিডেন্সটা খুঁজে পাচ্ছে এই মেয়েগুলো। তাদের সমাজে কিন্তু একটা পরিবর্তন এনে দিচ্ছে। যখন একটা মেয়ে এখান থেকে গিয়ে ইন্ডিয়া টিমের হয়ে খেলছে, বেঙ্গল টিমের হয়ে গিয়ে খেলছে, তাদের ছবি বেরোচ্ছে, তাদের নাম বেরোচ্ছে কাগজে, তখন কিন্তু তার ইম্প্যাক্টটা তার সমাজে, তার চারপাশে, তার যে অঞ্চলে থাকে সেখানে গিয়ে পড়ছে। তারাও চিন্তা ভাবনা করছে, আচ্ছা খেলে চাকরি পাচ্ছে, অমুকের মেয়ে খেলে চাকরি পেয়েছে, অমুকের মেয়ে খেলে কাগজে ছবি বেরিয়েছে, তাদের কথা উঠে এসেছে, তাহলে আমাদের মেয়েরাও তো খেলতে পারে, তাদের কেন আটকাবো? এবং আমাদেরই খবর একজনের শাশুড়ি মা, তিনি তার বৌমাকে খেলতে পাঠিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে তো এই কারণেই। এবং তুমি যদি দেখো, প্রচুর মেয়ে আছে যারা খুব খুব আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, এবং তাদের দেখে কিন্তু তাদের পারিপার্শ্বিককে যারা থাকে তারা নিজেদের ছেলেমেয়েদের এনকারেজ করছে খেলতে। লাস্ট যেটা জিজ্ঞেস করবো, কলকাতা লিগ এটা শুরু হওয়ার সময় এই মাস থেকেই একটা এবারে, সেক্ষেত্রে লিগ কি এবার ঘরের মাঠে ফিরছে? আমি খুব আশাবাদী। আমার যতটা কথা হয়েছে ক্লাবগুলোর সাথে, তারা মাঠ দিতে রাজি, ইচ্ছুক। তো আমি বিশ্বাস করি একবার ক্রীড়ামন্ত্রীর সাথে আমাদের বসার কথা আছে, বসে আলোচনা করবো, হয়তো ক্লাবদের সাথেও ক্রীড়ামন্ত্রী বসবেন, এবং এই বছর হয়তো আমরা গড়ের মাঠে এই টিমগুলোর খেলা, বড় টিমগুলোর খেলা দেখতে পাবো। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।